সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন। সংস্কার, বিচার এবং লেভেল প্লেইং করে নির্বাচন, কি কথা ঠিক না? পিআর সিস্টেমে নির্বাচন চাই। কেন চাই? বক্তারা বক্তব্য দিয়েছেন। পিআর সিস্টেমে নির্বাচন কেন, কিসের জন্য? যেখানে ফ্যাসিস্ট হবে না, দুর্নীতিবাজ থাকবে না, কালো টাকার ব্যবহার হবে না, অপশক্তি ব্যবহার করা যাবে না। পিআর সিস্টেম নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না, যেখানে দখলদারি থাকবে না, ভোট ছিনতাই হবে না, ভালো লোকগুলি সংসদে যেতে পারবে। পিআরের বিপক্ষেও বক্তব্য নাই তা না, আবার পিআরের পক্ষেও বক্তব্য নাই ব্যাপারটা সেরকম না। আমরা ঔষধ সেবন করি, আগেই লেখা থাকে সাইড এফেক্ট। কিছু সাইড এফেক্ট আছে, কিন্তু আমরা দেখি বেশি না কম। যদি দেখি এফেক্ট হবে 98%, সাইড এফেক্ট 2%, সমস্যা নেই, ভালো দিক বেশি। আচ্ছা, বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না? এর বিপক্ষে কোনো বক্তব্য নাই? আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই 90% বক্তৃতা করতে পারবো, আর 10% পক্ষে। আর আমরা যে পিআরসি নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার 1% বা 2%, আর পক্ষে বলতে হবে 98%। বিপক্ষে দুই একটা বক্তব্য নাই আমি তা বলছি না, কিন্তু হতেই পারে দুই একটা বক্তব্য, কিন্তু আমরা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি। বর্তমান প্রচলিত নির্বাচন 71 থেকে আজ পর্যন্ত চলে আসছে, আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি। 70 নির্বাচনের পরে 71 দেশ স্বাধীন হলো, ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি, দেশ স্বাধীন, ঠিক না? 72 সংবিধান রচিত হয়েছিল। 73 আরেকটা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন না? 1973 সনে শেখ সাহেবের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল। সংবিধান রচিত হয়েছে কয় সনে? 72। নির্বাচন হয়েছে 73। সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল, সিট পেয়েছিল কত জানেন? 293টা। কিভাবে পেয়েছিল তা জানেন? দখলদারির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে। এই মোস্তাক সাহেব, ওনার বাড়ি হলো দাউদকান্দি। দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল। তার মানে প্রচলিত নির্বাচন ঠিক ছিল না। আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে? আমরা অনেকেই জানি না, 99% মানুষ জানি না। উনি ক্ষমতায় বসছিলেন 75 সনে। কোন সনে? 75 সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন। জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল? 1989 সনে, 79 সালে নির্বাচন দিয়েছিলেন। ক্ষমতায় বসছেন 75-এ, নির্বাচন দিয়েছিলেন 79 সনে। কয় বছর পর? প্রায় 4-4.5 বছর পরে। আমি প্রশ্ন করতে চাই, যারা নির্বাচন করেন, সংবিধানে নির্বাচনের কথা বলেন, তা জিয়াউর রহমান সাহেব বসছেন ক্ষমতায় 75, নির্বাচন দিয়েছেন 79 সনে, তা মাঝখানে সংবিধান কোথায় ছিল? কথা বলেন না। সংবিধান কি জবাই দিয়া ফেলাইছিলেন নাকি বর্তমানে খায়া ফেলাইছিলেন? এই খায়া ফেলাইছেন আপনারা। এই প্রশ্ন কেউ তুলেন না। সেই নির্বাচনের পরে আবার 81 একটা নির্বাচন হয়েছিল, যখন জিয়াউর রহমান সাহেব মারা গেছেন। মারা যাওয়ার পরে 81 সনে একটা নির্বাচন হয়েছিল। ক্ষমতা গেছিলেন কে? সত্তার সাহেব। কিন্তু থাকতে পারেন নাই, এরশাদ সাহেব গেটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, থাকতে পারেননি। 81 নির্বাচনের পরে আবারও নির্বাচন হয়েছিল 86 সনের। ওই যে শোনেন নাই, 86 সনের বেঈমান ওই তৎকালীন সময়ে এরশাদ সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে। আরো অনেক দল অংশগ্রহণ করছিল, সেদিকে যাব না আমি। এরপর আবার নির্বাচন হয়েছিল 1991 সনে। 1988 নির্বাচন হয়। এরপর আবার নির্বাচন হয়েছে 1991 সনে। সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে, কথা ঠিক না? কিন্তু 96-তে কি দেখলাম? 96 পর্যন্ত দুর্নীতিতে খালেদা জিয়া 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
একবার দুইবার না, কয়বার? মাশাআল্লাহ, ঠিকই আছে, মাশাআল্লাহ। মাত্র 5 বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 3 বার, এরপর হয়েছে আরো একবার, শেখ হাসিনার জমানে আরো একবার। মোট এই দুই দলের ক্ষমতা বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে 5 বার। আপনারা জানেন 1996 সালে 8 নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারি। কতই ফেব্রুয়ারি? ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল 1973 সনে নির্বাচনের আদলে। যে 1973 সনে নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয় নাই, ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি, একক নির্বাচন হয়েছে। ঠিক খালেদা জিয়ার আমলও একটা নির্বাচন হয়েছিল, উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র 16 দিন। কথা কয় না, প্রাইম মিনিস্টার ছিল কতদিন? 16 দিন। 15 ফেব্রুয়ারি নির্বাচন 1996 সন। ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, কিন্তু এই বিএনপি একক নির্বাচন করেছে। একক নির্বাচন করে ক্ষমতায় বসছিল, কিন্তু টিকতে পারেনি। আবারও 2001 নির্বাচন হয়েছিল, ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো, আবারও সেই যে 3 বার চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে তাকে ক্ষমতা বসালাম। 5 বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম, মাঝখান থেকে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2008 নির্বাচন হয়েছে, যে নির্বাচন পাতানো নির্বাচন। মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করে তাকে ক্ষমতা বসায় নির্বাচন দিয়েছিল। এরপরে আবার নির্বাচন হয়েছিল 2014, এরপর নির্বাচন হয়েছে 2018, এরপর নির্বাচন হয়েছে 2024। বারবার নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি বলেন তো? এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম, তাই 2024 আন্দোলন করলাম কেন? আমি কথাটা বুঝতে পারি। তার মানে প্রচলিত নির্বাচনই একমাত্র সমস্ত সমস্যার সমাধান না, এটা জাতীয় কোনো ঐক্যমত্য নির্বাচন হয় না। পিয়ার্সের নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন। যাই হোক, এইদিকে আমি যাব না, সময় একেবারে সংক্ষিপ্ত। বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে 81-তে সত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন, থাকতে পারেননি। আদর্শ বিক্রি করে 91-তে নির্বাচিত হয়েছিলেন, টিকতে পারেননি। আদর্শ বিক্রি করে 2001-এও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু থাকতে পারেন নাই। আমার প্রশ্ন হলো, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গিয়েছিলেন, জান না তা না, কিন্তু আপনারা কি করেছেন? কি প্রশ্ন আছে কি নেই? আজও সেই জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসছেন, আবার সেই একই ঔষধ নিয়ে আসছেন, একই বড়ি খাওয়াবেন, শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন। খেয়েছে তো শ্রীপুরের বড়ি বারবার, এই আদর্শ তো বারবার শুনছি। কিন্তু আমরা কি দেখলাম? ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা, 12টা বাজায় দিয়েছেন। তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে। মিথ্যা বলতেছি, কথা ঠিক না? হ্যাঁ, মিথ্যাই তো বলছি। কেন ওনারা স্লোগান কি দেয়? মিথ্যা কয়, নেশা খায়, পীর সাহেব চরম। কি কথা ঠিক না? আমি প্রশ্ন করতেছি, একটা মিথ্যা বলছি স্টেজে বসে, স্টেজে দাঁড়িয়ে, প্রমাণ দাও। যেখানে চরমতে আসার কারণে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয়, আর তাদেরকে নেশাগ্রস্ত মনে করতেছে। এটা আশ্চর্য আর কিছু নেই। মানুষ যে যেরকম, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতোই ধারণা করে, নিজেকে নিজের মতোই অন্যকে ধারণা করে। চোর আর একজনকে চোর মনে করে, ডাকাত আর একজনকে ডাকাত মনে করে, নেশাগ্রস্ত মানুষ আর একজনকে নেশাগ্রস্তই মনে করে, মিথ্যুক আর একজনকে মিথ্যুকই মনে করে। কথা ঠিক না? বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান, গাবতলীতে ওনার জন্মস্থান। ওনার জন্মস্থান বগুড়ার গাবতলীতে। সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক, মেয়ে বিবাহ করবে, বাবাই রাজি হয়নি। এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। বিএনপির অফিস দিছে ভাড়া, 1 বছর পর ভাড়া চাইতে গেছে, ভাই টাকা দেন। ভাড়া চাইতে আসলি কেন? এর জন্য তাকে হত্যা করছে। এই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, এর জন্য গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বিএনপির চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে ওপেনে সবার সামনে পাথর দিয়ে হত্যা করেছে। মিথ্যা বলতেছে, কথা ঠিক না? সবই তো মিথ্যা বলতেছে। এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে।
আপনারা দেখেছেন সেই আয়নাঘর তৈরি করেছে, সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় বেরছে, টেলিভিশনে এসছে। ছাত্রদলের লোক টর্চার সেল করছে, যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে টর্চার করা হয়। হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন, 3-4 দিন আগে ফরিদপুরে টেম্পুগুলিকে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে। সব জায়গা দখলদারি করতেছে। এর জন্য কি আন্দোলন করেছিলাম? বলতে পারবো আপনার এত ব্যথা কেন? আমারই ব্যথা। তাহলে কেন? তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না, ট্যাঙ্কের সামনে ছিল না। মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না। বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না, বুলেটের সামনে ছিল না। এমনকি আমি প্রশ্ন করতে চাই, জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে, সেটা ভিন্ন কথা, আসে নাই। শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল। আমাকে অন্য কোনো বড় বড় লিডার দেখে দেখবেন না যাদেরকে মানুষ চিনে, তারা রাস্তায় মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে, দেখাতে পারবেন না আমাকে। জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল, দেখাতে পারবেন না। রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা। আল্লাহ না করুক, ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো, সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না, আমরা তো অংশগ্রহণ করিনি, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। যারা 3-4 তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে, আজকে তারা জুলাইয়ের বক্তা হয়ে গেছে, যোদ্ধা হয়ে গেছে। ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো, আমাদের অবস্থাটা কি হতো? আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, সন্ত্রাস করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়। বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাজকে আর ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ, তাদেরকে আর ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ, দখলদারি করেছ, চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ, আমার গরিব দুঃখী মেহমান মানুষের পেটের মধ্যে লাথি দিয়েছ, বাংলাদেশের মানুষ লাথি দিয়ে তাড়াইয়ে দেবে, ভোট দেবে ইনশাআল্লাহ। তোরা ভাইরা আমার, আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, আর এক ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে। আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদেরকে উচকিয়ে দিচ্ছে, সেখানে গন্ডগোল চলছে, আমাদের সেনাবাহিনী আহত হয়েছে। এর কাদের ইশারা, কাদের ইঙ্গিতে এই কাজগুলো হচ্ছে, সম্পূর্ণ ভারতের ইশারায়। যারা ভারতের দালালি করবা, ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা, আমি মনে করি তারা এই দেশের শত্রু, জাতির শত্রু। আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের কর্তৃত্ব আমরা চাই না। তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব, সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না। আমরা দেশের মধ্যে শান্তি চাই, সমস্ত মানুষের ঐক্য চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। ওদের এদিকে খেয়াল দেই, ওদের মার্কার মধ্যে গ্যাঞ্জাম আছে। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। সব প্রতীকগুলি গরিবদের, নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল বয়, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নিজেরা চালাতেও মানে ধোকাবাজি সব জায়গায়, কিন্তু হাত পাকে এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, কথা ঠিক না? হাত পাকা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের, হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা। হাত পাকা মুসলমানের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, শুধু একটা প্রতীক আছে, যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই প্রতীকের নাম হাত পাখা। সর্বজনীন মার্কা হাত পাখা। আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয়, জাতি বিজয় হবে।
যদি হাত পাকা বিজয় হয়, এই গোটা মানুষ মানবতা বিজয় হবে। সব মার্কা দেখা শেষ। আসতে কয়, সবাই গলা শুকিয়ে গেছে। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষে শক্তিকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আর একটা কথা আপনারা লিখে রাখেন, সাংবাদিকরা লিখে রাখেন, যে যেই জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবেই হারবে, হারবেই হারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। হ্যাঁ, আমাদের খালি থেকে কাউখালী মানে পিসপুর বান্ডারিয়া নেসারাবাদ কাউখালীর থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবে আমাদের হযরত মাওলানা, আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা আবুল কালাম সাহেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা